নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে। সো আজকে আমি যে জিনিসটা আলোচনা করুন, এটা হলো তোমার 1857 সালের মহাবিদ্রোহ। এটা বিদ্রোহ হইতো না, এখানে মহা সামনে যুগ হইব, ঠিক আছে? তাহলে আজকে যেটা আলোচনা করুন, তাহলে 1857 সালের মহাবিদ্রোহ। তোমরা কইয়া দিই আজকের ভিডিওটা একটু বড় হইতে পারে, আর সঙ্গে ইডিও কইয়া দিই আজকে পর্যন্ত আমি মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের মধ্যে যতগুলো জিনিস আলোচনা করছি, ইডির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক হলো আজকে যে ভিডিওটা হইতাছে, ঠিক আছে? তাইলে তোমরা আমি কইতাছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, ঠিক আছে? এবার তোমরা ভাইবা দেখছো নি যে 1857 সালের যে বিদ্রোহ, এটারে বিদ্রোহ না কইয়া মহাবিদ্রোহ কেন কইছে? এর কিন্তু মহা একটা যুগ হইব, আমি লিখতে ভুলে গেছি, ঠিক আছে? তাহলে 1857 সালে যে বিদ্রোহটা, এটারে কেড়ে মহাবিদ্রোহ কইছে? এটার মেইন কারণ হইল গা, মনে করো আগে যে বিদ্রোহটি হইতো, এটি মনে করো ছোট্ট একটা অঞ্চলে, এবার বাংলা কো, বিহার কো, জিয়ানই কো, ছোট ছোট জায়গার ভিত্তি একটা একটা জায়গার ভিত্তি হইতো, যার লেগে এটার বিদ্রোহ হইতো। আর ইটা আসলে এমন একটা বিদ্রোহ, এটার মানে 1857 সালে এক লগে আমরা ভারতের অনেকটি জায়গায়, যেমন দিল্লি, কানপুর, ঝাঁসি, লখনউ, বারেলি, বিহার, মানে একই সময় অনেক, মানে ইন্ডিয়ার অনেক অনেক জায়গার এক লগে বিদ্রোহ স্টার্ট করে দিছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, যার কারণে এটার বিদ্রোহ না কইয়া এটার একটা মহাবিদ্রোহ। বুঝা গেছে? এবার প্রথমে আমরা কিতা দেব, প্রথমে আমরা দেখুন এই বিদ্রোহের কারণ দেখিতে আসবে। একটা বিদ্রোহ শুধু শুধু দেয় না, ঠিক না? একটা বিদ্রোহ তো কোনো না কোনো কারণ থাকে, ঠিক আছে? এবার মহাবিদ্রোহ ব্রিটিশরার বিরুদ্ধে হইছে, পুরা ভারতের মানে কোনায় কোনায় থেকে পুরা ব্রিটিশরার বিরুদ্ধে যুদ্ধ মানে বিদ্রোহ স্টার্ট করে দিছে। এবার এটার মেইন কারণগুলো কিতা কিতা আমরা এখন আলোচনা করি। এবার বিদ্রোহের রাজনৈতিক কারণ কিতা কিতা আসলে আগে এটা দেখি। এক নাম্বার হলো ডক্টরিন অফ লেপস, মানে স্বপ্নবিলোপ নীতি। ব্রিটিশরা আছে না, একটা নীতি মানে স্টার্ট করছিল, এটার নাম হলো স্বপ্নবিলোপ নীতি। এবার এই নীতিটা কিতা? এই নীতি অনুযায়ী ভারতীয় কোনো শাসকের নিজস্ব বংশধর না থাকলে পরবর্তীকালে কোম্পানি তার সীমানা দখল করে নেবে। মানে কইতেছে ব্রিটিশরা একটা পলিসি মানে নীতি স্টার্ট করে দিচ্ছিল, যে যেটার নাম আসলো ডক্টরিন অফ ল্যাপস। মনে রাখবে কিন্তু জিনিসটা, স্বপ্নবিলোপ নীতি, এটা ব্রিটিশরা স্টার্ট করছিল। এবার এই নীতি অনুযায়ী মনে করো ভারতের একটা রাজ্য, এই রাজ্যের ভিতরে রাজার নিজের কোনো মানে ছেলে নাই, ছেলে বা সন্তান যেটাই সন্তান নাই। অনেক রাজা মারা গেলে এর পরবর্তী সময়ে যদি বংশধর না থাকে, তাহলে এটা কেডা নি পাইব পাইব কেডা, এটাই কথাটা হেন। তো অনেক সময় কি করতো, অনেক রাজা দত্তক লইতো, মানে সন্তান দত্তক লইতো, এটা তো নিজের সন্তান না। এই দত্তক সন্তানরে তুমি নিজের রাজপাট দিয়া যাইতাম। এবার ব্রিটিশরা এই নীতিরা স্বপ্নবিলোপ নীতির মধ্যে কইছে যে তোমার যদি নিজের রক্তের সন্তান না থাকে, তাইলে তুমি যে দত্তক লইছো ওই সন্তানের তুমি তোমার সম্পত্তি রাজপাটিটা দিয়া যাইতে পারতাম। ঠিক আছে, বুঝা গেছে? এটাই আসলে স্বপ্নবিলোপ নীতি। এটা হলো এক নাম্বার কারণ। এটা কিন্তু কারণ কইতাছি, মানে কি তা দেহ মহাবিদ্রোহ কিতা, মানে আমরা ভারতের আলাদা আলাদা জায়গার মানুষ আলাদা আলাদা প্রবলেমে ফেস করতেছিল, যার কারণে একলগে 1857 সালে বিদ্রোহটা স্টার্ট করছে। ইডি আমি সিরিয়ালে পড়তেছি, মনে করো এক সাইডে আন্দোলন করছে স্বপ্নবিলোপ নীতি, জিনিসটা পছন্দ হয়েছে না এর লিগা। আরেকটা কিতা, অধীনতামূলক মিত্রতার নীতি। এটা আমি কনের যে ভিডিওর আলোচনা করছি, এই ভিডিওর আগের ভিডিওটাতে আমি আলোচনা করে দিচ্ছি। এই চুক্তি অনুযায়ী ভারতের যদি কোনো রাজ্য এই চুক্তিতে ব্রিটিশ রাজ্যকে যুক্ত হয়, তাহলে ওই রাজা নিজের রাজ্যে কোনো সৈন্য রাখতে পারতো না। ব্রিটিশরা যে সৈন্য আছে ওই সৈন্য নিয়ে নিজের রাজ্যে রাখতো। বোঝা গেছে? স্বাভাবিক। এই এই পলিসিটা একটু বাজে একটা পলিসি আসলো, যার কারণে দেশীয় যে রাজাগুলো তারা মানে পুরো ক্ষিপ্ত হয়ে আসতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। বোঝা গেছে? দুইটা কারণ। ৩ নাম্বার কারণ হলো অর্থনৈতিক কারণ। ভারতীয়দের উপর অতিরিক্ত করের বোঝা। এটা তো করে একটা হামেশার কারণ আসলো। মানে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের শুধু ট্যাক্স কইতো, শুধু আমরা এত পরিমাণ ট্যাক্স দো, যদ্দূর আনা সম্ভব ৩ ডাবল ট্যাক্সের কথা কইতো, যার কারণে ভারতীয়রা মানে এই কোম্পানির শাসনের বিরুদ্ধে পুরা অতিষ্ঠ হয়ে গেছিল। দ্বিতীয় নাম্বার, ভারতীয়দের নিজস্ব হাত দ্বারা তৈরি জিনিসপত্রের দাম কমতে থাকে, তারা ইউরোপীয় জিনিসগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে পারছিল না। এবার এই পয়েন্টটা কি থাকছে, দেখো দেখো ব্রিটিশরা কিতা করছে কোম্পানি, আমরা ইন্ডিয়ার থেকে যত ধরনের কাঁচামাল, কাঁচামাল বলতে কিতা কইতাম মানে যে র মেটেরিয়াল যে জিনিসটি, ইডি সব ইংল্যান্ডের ভিতরে পাঠাইতো। পাঠাইছেরা ইংল্যান্ডের ভিতরে শিল্প বিপ্লব স্টার্ট হয়েছিল, যার কারণে অনেক অনেক জিনিসপত্র ইন্ডিয়ার জিনিস দিয়ে এই জিনিসপত্রটি বানাইতো, বানাই আইন না আবার ইন্ডিয়াত ঘুরে আনতো, আইন না আমরা যে দেশীয় বাজারগুলো এটির মধ্যে বিক্রি করতো। আবার বিক্রি করার ফলে কি হইতো, যে আমরা যে দেশের যে মানে কিতা ব্যবসা বাণিজ্য তারা করতো, তারা কিতা করতো এই ব্রিটিশরা যে তৈরি জিনিসপত্রের দামের লগে তারা কোনো রকমই কম্পিটিশনও টিকতে পারতেছে না, যার কারণে ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থাটা এটা একদম ভাঙ্গা পড়ছিল। বুঝছিল? এই বিষয় বুঝছো, এই বিষয়টা লইয়ে সেটা কিন্তু ভারতীয়দের মনে একটা ক্ষোভ আসলো। তাহলে দেখো একটা কারণ না, কিন্তু আলাদা আলাদা জায়গার ভিত্তিতে আলাদা আলাদা ভাবে মানে ব্রিটিশ শাসনে অতিষ্ঠ হয়েছে কিন্তু তারা। প্রথম কিতাব হয়েছে আমরা ডক্টর ইন স্লেভস, এটা কিতাব তো দেখছোই, অধীনতামূলক মিত্রতার নীতি, অর্থনৈতিক কারণ। বুঝছো এই জিনিসটা? আরো কারণ আছে, এত ছোট না কিন্তু, অনেকটি কারণ আছে, অনেকটি কারণের ফলে আলাদা আলাদা সাইডের থেকে এক লগে যুদ্ধ স্টার্ট করছে, মানে বিদ্রোহটা স্টার্ট করছে, ঠিক আছে? নেক্সট কিতা, ভারতীয় সৈন্যদের সাথে ভেদাভেদ। এটা হলো একটা অন্যতম কারণ আমরা যে 1857 সালের মহাবিদ্রোহ। এবার
ব্রিটিশ যে কোম্পানি, ব্রিটিশ কোম্পানির আন্ডারে কিন্তু আমরা ভারতের কিছু সৈন্যও কাম করতো, ঠিক আছে, মানে ইন্ডিয়ানরাও কিন্তু মানে ব্রিটিশরা কোম্পানির ভিতরে কাজের সৈন্য হিসাবে কাজ করার অধিকার আসলো। বাট যে ব্রিটিশরা যে সৈন্য আর আমরা ভারতীয় যে সৈন্য তারার লগে অনেক ভেদাভেদ করা হতো। যেমন এক নাম্বার ভেদাভেদ কিতা, তারা রং নিয়ে আমরা যে ব্রিটিশরা কিন্তু একদম দবদবে সাদা আসলো, আর আমরা যে ইন্ডিয়ান রঙের মানে ইন্ডিয়ান মানুষের রং আসলো তোমার ব্রাউন কালারের, এই রং নিয়ে ভেদাভেদ করতো এক নাম্বার। দুই নাম্বার, ভারতীয় সৈনিকদের ক্ষতিকারক জায়গায় পাঠানো হতো। মনে করো যত ডেঞ্জারিস ডেঞ্জারিস জায়গা যেন মানুষের ক্ষতি হইব বা মরণের সম্ভাবনা আছে, এরকম জায়গার ভিত্তিতে ব্রিটিশ সৈন্যরা না পাঠাইয়া ভারতীয় যে সৈন্যটি আছে ইডিরে পাঠাইতো। কিন্তু এত ক্ষতিকারক কাজ করতো, এত জঘন্য জঘন্য মানে ডেঞ্জারাস ডেঞ্জারাস জায়গা গিয়া ভারতীয় সৈন্যরা কাজ করতো, তা সত্ত্বেও যে ব্রিটিশরা যে সৈন্য তারার তুলনায় আমরা ভারতীয় সৈন্যরা বেতন অনেক কম দিত। যার কারণে আমাদের ভারতের সৈন্যরা তারা কিন্তু পুরা এই কোম্পানি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিচ্ছে। দেখছো নি, একটা কারণ না কিন্তু কতটি কারণ কইছি আমি, ঠিক আছে, আমি 4টা কারণ কোনো আলোচনা করে এসেছি, আরো আছে, তারা আমি কইতেছি। এবার এখন যেটি আলোচনা করছি এটি আসলে শুধু রাজনৈতিক কারণ কিতা কিতা আসলো। এখন যেটি আলোচনা করুন এটি হলো তোমার ধর্মীয় কারণ। বা ধর্মীয় কারণ কিতা কিতা আসলো, ধর্মীয় কারণ আসলো ব্রিটিশরা বিভিন্ন সমাজ সংস্কারক কাজ শুরু করে, যেমন বিধবা বিবাহ, সতীদাহ প্রথা রোধ, নারী শিক্ষা। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমরা জানো কোন এই জিনিসটা দেখে সেটা কইতেছো ওমা এটা তো বালা জিনিস, বিধবা বিবাহ, সতীদাহ প্রথা রোধ, তারপরে নারী শিক্ষা, এটা তো বালা জিনিস, তুলে এটার বিরুদ্ধে কেন ভারতীয়রা ক্ষিপ্ত হয়েছে। এবার তুমি এটা জিনিসটা বুঝতেইব, আমরা ওই সময় কিন্তু বিধবা বিবাহ, সতীদাহ প্রথা এটা একটা ভালো একটা আইন মানা হতো, বোঝা গেছে। কখনো না এটা আমরা কোনে পড়াশোনা শিক্ষিত হয়েছে যার ফলে বুঝছি যে সতীদাহ প্রথা একটা কুপ্রথা আসলো। কিন্তু ওই সময়ের যে ভারতীয়রা তারা তো মানতো যে এটা একটা ভালো প্রথা, ভগবান এটাতে খুশি হইতো, এরকম বাজে বাজে কুসংস্কার আসলো, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমরা ভারতের জনগণ কিন্তু এটা মাইনা নিছিল। এটা আসলো ধর্মীয় কারণ। আর সবচেয়ে মোস্ট যে ধর্মীয় কারণটা আসলো এটা হলো তোমার এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এবার এনফিল্ড রাইফেলের প্রবর্তন জিনিসটা কি, মানে ইংল্যান্ড থেকে এক ধরনের একটা বন্দুক আসছে এনফিল্ড রাইফেল নামক। তো এটার ভিতরে যখন গুলি ঢুকাইতে হইতো, গুলিকরণের সময় যে গুলি ঢুকাইতে হতো, এটার যে টোটাটা এটা দাঁত দিয়া সিরা এরপরে তোমার বন্দুকের ভিতরে ঢুকাইতো। ওই সময় একটা গুজব আছে না সরছে, যে ওই যে টুটাটা আছে টুটাটার ভিতরে গরু আর শুকরের চামড়া নাকি মিশানো আছে। এবার এই কথা শুনি না যে ভারতীয় যে সৈনিকরা আছে তারা তো মাথা হাত, তারা তো দুশ্চিন্তা ফিরে আসছে, তারা মানে একদম রাগিয়া গেছে যে ব্রিটিশরা মনে আমরা ধর্ম নষ্ট করতে চাইতেছে। কারণ তুমি জানো যে আমরা হিন্দুরার লিগা গরু কত একটা পবিত্র জিনিস, আর মুসলিমরার লিগা কিন্তু শুকর একটা মানে তারা কিন্তু শুকরের ভালো পায় না, তোমরা বুঝতেই পারো জিনিসটা কিটা। তো যার কারণে ইডিয়াস তো মেইন দুইটা কারণ তোমার ধর্মীয় কারণ, বুঝা গেছে। এতটুকু আসলে এতটুকু যে জিনিসটা আলোচনা করতে কম আলোচনা করছি না, অনেকটি পয়েন্ট কিন্তু আলোচনা করছি। এটাই কইতেছিলাম যে আমরা যে মহাবিদ্রোহ এটা কোনো একটা কারণ হয়েছে না, দীর্ঘকালীন আমরা ভারতের আলাদা আলাদা জায়গার ভিতরে আলাদা 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 মানুষ আলাদা আলাদা ভাবে শোষণ কষ্ট শিকার হইতেছে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাজে বাজে পলিসি, তারা নীতি এইসবের কারণে। বোঝা গেছে আবার কেয়ারে বিদ্রোহটা স্টার্ট হয়েছে। তাহলে এতটুকু পর্যন্ত বোঝা গেছে কেয়ারে যুদ্ধটা মানে বিদ্রোহটা স্টার্ট হয়েছিল। এবার আমরা কিছু ফ্যাক্ট বলতে দিব। ওই সময় ভারতের যে গভর্নর জেনারেল আসলো তাইনার নাম কি আসলো লর্ড কেনি। এবার এই জিনিসটা তো ফ্যাকচুয়াল জিনিস, এটি তো আর বুঝনের কিছু না, এটি তো মনে রাখতে হবে, ঠিক আছে। বলে ওই সময় ভারতের গভর্নর জেনারেল কে আসলো লর্ড কেনি। এবার এনফিল্ড রাইফেলের ঘটনার ফলে সিপাহীরা বিদ্রোহ শুরু করেন। এবার মনে রাখো আমরা যে বিদ্রোহটা এটা প্রথম কেনা স্টার্ট করছে, আমি তো কোনো কারণ দিয়ে আলোচনা করছি, মানে প্রথম শুরুটা কেনা করছে। প্রথম শুরু করছিল তোমার আমরা যে সিপাহীরা এনফিল্ড রাইফেলের যে ঘটনাটা হচ্ছে যে ওই দাঁত দিয়ে টোটাটা শিখতেইব, এই ঘটনাটার ফলে প্রথম এই বিদ্রোহটা স্টার্ট হয়ে গেছে, বুঝা গেছে। এবার মঙ্গল পাণ্ডে সর্বপ্রথম বাংলার ব্যারাকপুরে 29শে মার্চ 1857 সালে যুদ্ধ শুরু করেন, বোঝা গেছে। এবার মঙ্গল পাণ্ডে আসলো একজন ব্রাহ্মণ, তাইনও আসলো একজন সৈনিক, মানে ব্রিটিশরা কোম্পানির আন্ডারে কাজ করতেছিল। যেই মাত্র এই এনফিল্ড রাইফেলের ঘটনাটা শুনছে তখন ডাইরেক্ট বিদ্রোহ মানে ব্রিটিশরার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করছিল। তাহলে যদি আমরা প্রশ্ন আয়ে যে আমরা যে 1857 সালের মহাবিদ্রোহটা এটার কিন্তু সিপাহী বিদ্রোহ কোয়া হয় অনেক সময়, ঠিক আছে। যদি কোয়েশ্চেন আয়ে যে 1857 সালের মহাবিদ্রোহটা কোথায় প্রথম শুরু হয়েছে, তাহলে আমরা আনসার হইব 29শে মার্চ 1857 সালে মঙ্গল পাণ্ডে বাংলার ব্যারাকপুরে তোমার এই বিদ্রোহটা স্টার্ট করছে। এবার এই বিদ্রোহের স্লোগান কি আসলো, এই বিদ্রোহের ভিতরে তারা ধ্বনি দিতে আসলো যে দিল্লি চলো। এবার তোমরা ভাবছো জানি দিল্লি দিল্লি চলকের স্লোগান দিতে। এই স্লোগান করার কারণ ছিল ওই সময় মুঘল শাসক ছিল বাহাদুর শাহ টু। সবাই ভেবেছিল তিনি এই বিদ্রোহ যোগ্য নেতৃত্ব দেবে। এবার তোমার জিনিসটা বুঝতে হইব, যদিও ওই সময় মুঘলরা কিন্তু একবারে দুর্বল হয়ে গেছিল, ঠিক আছে, কিন্তু তাও তারা মানতো, মানে ভারতীয়রা মানতো যে আমরা শাসক আছে, কেডা আছে সেন্ট্রালে মুঘল আছে, দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে। তো সবাই ভাবছে যে আমরা সবাই মিল্লা মুঘল যে শাসক বাহাদুর শাহ টু এর কাছে যামু, গিয়া এই যে বিদ্রোহটা আমরা চালু করছি এই বিদ্রোহের নেতৃত্ব দিব, বোঝা গেছে। প্রথমে বিদ্রোহের সফলতা পেলেও পরবর্তীকালে এটা ব্যর্থ হয়। কিন্তু এত বড় বিদ্রোহটা
আমরা ভারতের আনাচে কোনাচে আলাদা আলাদা জায়গার থেকে বিদ্রোহটা স্টার্ট হয়েছিল ঠিকই, কিন্তু আমরা এই বিদ্রোহটা কিন্তু সফলতা হয়েছে না, এটা ব্যর্থ হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? এবার এবার এতটুকু দিয়ে বুঝছো যে বিদ্রোহ হয়েছে, বিদ্রোহ ব্যর্থ হয়েছে। এবার আমরা একটু আরেকটা জিনিস আলোচনা করলাম, আমি কিতা কইছিলাম যে এই যে বিদ্রোহটা এটা কিন্তু একটা জায়গা হইছে না, আলাদা আলাদা মানে কেন্দ্রের ভিতরে আলাদা, আমরা ভারতের আলাদা আলাদা জায়গার ভিতরে এই বিদ্রোহটা হয়েছে। এবার ইডিও আমি এখন দেখুন যে দিল্লি দিল্লির যে বিদ্রোহটা হয়েছে, এই বিদ্রোহটা কেডা তোমার নেতৃত্ব দিতেছিল? বাহাদুর শাহ জাফর। কানপুরের ভিতরে কেডা এই বিদ্রোহ নেতৃত্ব দিতেছিল? নানা সাহেব আর তাতিয়া তুকি। এটা হলো ফ্যাকচুয়াল জিনিস, এটি মনে রাখতে হবে, ঠিক আছে? এবার ঝাঁসির যে জায়গাটা, এই জায়গার মধ্যে কেডা তোমার নেতৃত্ব দিতেছিল? রানী লক্ষ্মীবাই। লখনৌ থেকে বেগম হজরত মহল, বরেলিতে খান বাহাদুর খান, আর বিহারে কুয়ার সিং। বুঝা গেছে? এটিতে ডাইরেক্ট কোয়েশ্চেন হাইতেই পারে, কারণ এটা তো ফ্যাকচুয়াল জিনিস, এটা তো আর কনসেপ্ট আর বোঝার কিছু না, যা কনসেপ্ট বোঝানো তো আমি এখন বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আরো কিছু জিনিস দেখতে পাবো, যেমন বিদ্রোহ দমন। এবার আলাদা আলাদা জায়গার যেহেতু বিদ্রোহটা একলগে স্টার্ট হয়েছে, তাহলে তো আলাদা আলাদা ভাবে এটা দমন করছে। এবার দিল্লির বিদ্রোহ দমন করছে জন নিকলসন আর এটা হ্যান্ডসন, মনে থাকবো। নেক্সট হলো কানপুরের যে বিদ্রোহটা হয়েছিল, ইডারে দমন করছিল ক্যাম্পবেল আর হ্যাভলক। ঝাঁসিতে যে বিদ্রোহটা স্টার্ট হয়েছিল, ইডারে তোমার দমন করছিল ইউজ রোজ। আর বেনারসে যে যুদ্ধটা বলতে বিদ্রোহটা স্টার্ট হয়েছিল, এটারে তোমার দমন করছে কর্নেল অনসিল। আর লখনৌ থেকে করছিল লরেন্স আর ক্যাম্পাবেল। বোঝা গেছে? যদিও এটিতে কোশ্চেন আনার সম্ভাবনা কম, বাট আমরা জানি না অন্তত দরকার, যদি আই পরে কম জানা। ঠিক আছে, তাহলে বুঝছো 1857 সালে বিদ্রোহটা কি আসলো। এবার আমরা দেখুন যে এত এত সুন্দর একটা বিদ্রোহ একলগে সবাই মিল্লা স্টার্ট করছিল, তইলে কে রে এই বিদ্রোহটা মানে হারছে, কে রে ব্রিটিশরা এখান থেকে বাগাইতেছেন? বুঝলেন কথা? আমরা এখন দেখুন যে এই বিদ্রোহটা ব্যর্থ হয়েছে কেন। প্রথমত হলো একতার অভাব। এবার একতার অভাব বলতে জিনিসটা কি আবার বোঝার চেষ্টা করি, যে আমরা ভিতরে কিন্তু একতার অভাব আসতে হবে। কেমন একতার অভাব? মনে করো আমরা যে ইডারে কিন্তু একটা কথা আরেকটা কথা কয়ে দিই, যে আমরা 1857 সালের বিদ্রোহের অনেকে আবার ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন মানে বইলা মানে দাবি করে, কিন্তু আসলে কিন্তু এটা কোনটা ঠিক না। আমরা এই বিদ্রোহটার মেইন প্রথম যে কারণটা আমি একটা কই আগে, যেমন যুদ্ধনীতি ভালো আসলো না। আমরা ইংরেজদের কাছে কিন্তু তোমার ভালো ভালো অস্ত্র শস্ত্র আসলো, মানে কারণ ইংল্যান্ডের ভিতরে কিন্তু শিল্প বিপ্লব স্টার্ট হয়েছিল, যার কারণে তার কাছে উন্নত অস্ত্র শস্ত্র আসলো। কিন্তু আমরা ভারতের যে শাসকরা, তার কাছে কিন্তু এত উন্নত মানে অস্ত্র শস্ত্র আসলো না, তার কারণে তারা বিদ্রোহের ভিতরে বেশিক্ষণ টিকতে পারছে না। 2 নাম্বার, সমাজের যে সব মানে এমন না যে আমি তো কইছি সব কোনাতে স্টার্ট হয়েছে, কিন্তু এমন অনেক অংশ আরো বাকি আসলো যে এই বিষয়ে কিছু জানেই না, তার কারণে সবাই এটার ভিতরে অংশগ্রহণ করতে পারছিল না। ঠিক আছে, এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক হয়তো যেটা আমি লিখছি না, তোমার আমি মুখে এক্সপ্লেন করে দিতেছি, এটা হয়তো ছোট্ট করে লিখে দিচ্ছি, একতার অভাব। এবার কেমন ধরনের একতা ভাইব? আমরা যে এই বিদ্রোহটা হয়েছিল, বিদ্রোহটা কিন্তু আমরা ন্যাশনালিজমের ফিলিং লিয়া করছি না, জাতীয়তাবাদ ফিলিংটা কিটা বুঝুনি। মানে মনে করো যে তোমার আমরা ইন্ডিয়ার ভিতরে আছি, আবার আমি ত্রিপুরার আমি নাম ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, না আমার ইন্ডিয়ার নামে যদি কেউ খারাপ কথা কো, তাহলে কিন্তু আমার গায়ে লাগে, লাগবে। হয়তো বা মনে করো গুজরাটে মনে করো পাকিস্তান থেকে কোনো একটা মানে যেমন কয়দিন আগে পেহেলগামের একটা ঘটনা হয়েছে, পেহেলগামের যে ঘটনাটা হয়েছে এটা শুনে কিন্তু আমার নিজেরও খারাপ লাগছে। কে রে তোমার খারাপ লাগানোর কারণটা কিটা? কারণ তুমি মাইনা নিছো যে তুমি লাগা ভারতের জনগণ, ভারতের নাগরিক। এবার ভারতের নাগরিক হিসাবে তোমার মনের ভিতরে যে একটা কিতা কইতাম একটা মানে বেদনা সৃষ্টি হয়েছে যে না, হেও তো ভারতের ওই নাগরিক, আমিও ভারতের নাগরিক। যে কারণে আমরা নিজের মনের ভিতরে কিন্তু হয়তোবা যে ব্যক্তি পেহেলগামে মারা গেছে তাই যেন আমি চিনিও না জানিও না, বাট আমরা ভিতরে একটা কানেকশন আসলো যে আমরা একই দেশের নাগরিক। এটাই আসলো জাতীয়তাবাদের ফিলিংস, এটা হলো এক ধরনের অনুভূতি। কিন্তু ওই সময় কিন্তু যে যুদ্ধটা বা বিদ্রোহটা হয়েছিল, এটা কিন্তু কারোর মনে এরকম ফিলিংস আসলো না। সবাই যার যার আলাদা যে জিনিস লিয়া বিদ্রোহ করছে। কেউ বিদ্রোহ করতেছে যে আমি আমার ছেলের সিংহাসনে বয়াইতাম না, আমি আমার দত্তক পুত্রের কেড়ে সিংহাসনে বয়াইতাম না, ইডা লইয়া মানে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ স্টার্ট করছে। আবার কেউ সাবসিডারি অ্যালায়েন্স লিয়া মানে বিদ্রোহ শুরু করছে। এর মানে তারা কিতাব বুঝা যেতেছে তারার যে মূল উদ্দেশ্য কিন্তু সেম আসতো না। তারা তারা নিজের স্বার্থের লেগে বিদ্রোহ করতে আসতো। এটা আসলে 1 নম্বর কারণ। ইয়ানো এই কথাটা কিছু একতার অভাব, হয়তো বা পয়েন্টটা তো ছোট করে লিখছি, কিন্তু এটার ভিতরে অনেক ইনার মিনিং আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কি এর লিগা এই বিদ্রোহটা মানে ব্যর্থ হয়েছে। নেক্সট আর কিতা আছে? এবার বিদ্রোহ তো শেষ হয়েছে। এবার বিদ্রোহ শেষ হওয়ার ফলে কি হয়েছে, লাস্টে কি হয়েছে? বিদ্রোহ শেষ হওয়ার পর নেতৃত্ব দানকারীদের পরিণতি, বাহাদুর শাহ টুকে রঙ্গুনে পাঠানো হয় এবং 1862 সালে সেখানে তার মৃত্যু হয়। বোঝা গেছে? নানা সাহেব এবং বেগম হজরত মহল নেপালে পলায়ন করেন। রানী লক্ষ্মীবাই যুদ্ধস্থলে মারা যায় এবং তাতিয়া টুপিকে হত্যা করা হয়। বোঝা গেছে? যারা নেতৃত্ব দিছে তারা লাস্ট পর্যন্ত কি পরিণতি হয়েছে। এবার আমরা পড়ুন দিলকা বিদ্রোহের ফলাফল। বিদ্রোহ তো শেষ, হারছে, সব বোঝা গেল, কেল্লিগা হারছে সব দেখছি। এবার এর ফলে কিটা হয়েছে? এর ফলে কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, এটা একদম বুঝতে হইব তোমরা।
যেমন 1857 সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন 1858 পাশ করে, ফলে কোম্পানি শাসনের অবসান ঘটে। এবার জিনিসটা বোঝার চেষ্টা করো। আমরা এতদিন ধরে কিন্তু মডার্ন হিস্ট্রি যে সিরিজটা চালাইতেছি পড়তাছি, সবটার ভিতরে কিন্তু এতদিন যে শাসন করতেছে, যা জ্বালান জ্বালাইতেছে সব কিন্তু মানে ইংল্যান্ডের রাজা কিন্তু জ্বালাইতেছে না, সব জ্বালান জ্বালাইতেছে ইংল্যান্ডের একটা কোম্পানি আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এইটাই কিন্তু এই পরিমাণ যন্ত্রণা আমরা দিচ্ছে ভারতবাসীরা এতটুকু পর্যন্ত, 1857 সাল পর্যন্ত। এবার ইংল্যান্ডের যে রানী বা ইংল্যান্ডের যে মানে মোনার্কি, তারা তারা দীক্ষা বুঝলো যে এই কোম্পানিরে আর ইন্ডিয়াতে একটা লাভ হইতো না, এই কোম্পানি আর ইন্ডিয়ারে সামালতে পারতেছে না, যার কারণে এত বড় যখন বিদ্রোহ হয়েছে, আবার ইংল্যান্ডের তারা কইছে, ইংল্যান্ডের মোনার্কি মানে রাজতন্ত্র কইছে যে তোমরা তোমরা শাসন শেষ, মানে কোম্পানির শাসন তোমরা, আমি কি তা কইতাম চাইতেছি, মানে এই বিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ইন্ডিয়ার থেকে শেষ। এবার ডাইরেক্ট আমরা ইন্ডিয়ার শাসন ক্ষমতা গেছে ডাইরেক্ট ইংল্যান্ডের কাছে। অখন থেকে ব্রিটেনের যে রানী, তাই নিয়ে আমরা যে ভারতরে দেখাশোনা করবে, ভারতের পরিচালনা করবে এবং ভারতের শাসন করবে। এবার তোমরা হয়তো শূন্য জিনিসটা ভালো লাগতেছে যে কোম্পানি শেষ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খতম, অনে যেহেতু মানে ইংল্যান্ডের রানী শাসন করবো, হয়তো আমরা ভারতের উন্নতি হইব। এমন কিন্তু কিচ্ছু হইতো না, মাথার ভিতরে এমন কিচ্ছু রাখতোই না। জাস্ট তোমরা এটা মনে রাখবা যে এতদিন পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা শাসন করছে, এখন ডাইরেক্ট মানে রানী, ব্রিটেনের রানী এখন আমরা শাসন করবো। বোঝা গেছে? হয়তোবা ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট এটার থেকে প্রচুর কোয়েশ্চেন আয় পরীক্ষার মধ্যে, আর এটা সত্যিকার মানে ইম্পর্টেন্ট, মডার্ন হিস্ট্রির একটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক। দেখো আমি কিন্তু সিরিয়ালে কি সুন্দর করে স্টার্ট করছি, ওই 1757 সালের পলাশী যুদ্ধ, এখান থেকে স্টার্ট করে 1857-তে মহাবিদ্রোহ পর্যন্ত আলোচনা করে দিই। এছাড়া কেমনে ব্রিটিশরা ইন্ডিয়াতে আসলো, কোন ইউরোপীয় দেশ আসলো, সব কিন্তু একদম ডিটেল আলোচনা করে দিচ্ছি। আশা করি এখন পর্যন্ত যা আলোচনা করছি সবটা তোমরা কানেকশন বানাইতে পারছো। ঠিক আছে, তাইলে আজকাল লেগে তো এতটুকুই। এরপরে আমরা দেখা স্টার্ট করুন। এখন তো আর কোম্পানির শাসন শেষ, মনে রাখবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ। এবার যখন ইংল্যান্ডের রানী ডাইরেক্ট শাসন স্টার্ট করছে, তারপর আমরা ইন্ডিয়ার ভিতরে কি কি পরিবর্তন হইতাছে, এবার এটি আমরা পরের ভিডিওতে আলোচনা। ঠিক আছে, তাহলে আজকাল লেগে এতটুকুই, আলোচনা থাকুক। কেমন হয়েছে ভিডিওটা বুঝছো নি, সবটাই আমার একটু জানাইবা। তাহলে আজকাল লেগে এতটুকুই, দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে।